অবশেষে আগামী ফেব্রুয়ারির নির্বাচনটি বন্ধ করতে সক্ষম হলেন হাসিনার পুত্র জয় পিটার হাসের সহযোগিতায়। চাঞ্চল্যকর তথ্য, আগামীতে কি হতে পারে? ডক্টর ইউনূস দিশেহারা হয়ে পড়েছে, জাতির কাছে কিভাবে মুখ দেখাবে। আবার সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রের সেই প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও কিন্তু হাসিনাকে বাংলাদেশে পাঠানোর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। চাঞ্চল্যকর তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। হাসিনার মেয়ে পুতুলও কিন্তু চাল চলেছে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি একসময়কার চেয়ে পরিবর্তিত হয়েছে। গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সুসংবাদ দিয়েছে। কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের। বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনূসের দশা এখন মাইন কাচিপায় পড়া গেল। ইউনূস মহাজনের মাইন কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, দর্শক যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। দর্শক শুরুতে যে অংশগুলো শুনলেন, শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে নিউজটা কোন দিকে ইঙ্গিত করছে, কতটা গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। রাজনৈতিক অঙ্গনে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, সজীব ওয়াজেদ জয় বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা চলছে বিদেশ থেকে। কথাটা আসলে আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, বিএনপির জন্য এখন প্রযোজ্য না। কিন্তু তিনি খুব কৌশলে বিএনপিকে জড়াই নিছে, যাতে ওই যে -2 ফর্মুলার মতন কথাটা সামনে আনলে বিএনপিও যাতে একটু উত্তেজিত হয়, তাতে বেনিফিট পাবে আওয়ামী লীগ। সে কারণে হয়তো কথাটা এনেছেন। দেখেন, এই কথা বলার মধ্য দিয়ে অনেক কিছু ইঙ্গিত করে এটা যে হয়তো ভারত মনে করছে যে না, হাসিনার ব্যাপারে তাদের একটা কমিটমেন্ট আছে, ব্যক্তিগত পর্যায়ে থাকুক, কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট আর তারা রাখতে চায় না হাসিনার প্রতি। বাংলাদেশের একটা আদালত, যে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, এরপরে ভারত আরও চাপের মধ্যে পড়েছে। এখন এই চাপ থেকে মুক্ত হতে চায়, এই কারণে যে যদি ভারত এই ব্যাপারে যদি আগের অবস্থানই থাকে, তাহলে বর্তমান সরকার তো বটেই, সেটা না গেল, কিন্তু আগামী সরকারের সাথেও ভারতের সুসম্পর্ক গড়ে উঠবে না, অর্থাৎ ভারত আরও পেছাবে। আর ভারত মনে করে যে আওয়ামী লীগকে দিয়েই ভবিষ্যতে তারা আস্তে আস্তে এগোবে। সেই ক্ষেত্রে হাসিনা নিজে যদি থাকে নেতৃত্বের আসনে, তাহলে এই আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে না। ফলে একটা বিরাট একটা দীর্ঘমেয়াদী একটি অচল অবস্থার মধ্যে পড়বে ভারত এটার অবসান চায়। ভারত চায় নির্বাচিত সরকারের সঙ্গে একটা আপোষ মীমাংসা করতে। সেটা কি, যে শেখ হাসিনা দিল্লিতে থাকবেন কিন্তু তিনি রাজনীতি করতে পারবেন না। শেখ হাসিনা দিল্লিতে থাকবেন, কোনো ভাষণ দিতে পারবেন না, অর্থাৎ নীরবে নিভৃতে থাকবেন, এইটুকু পর্যন্ত তারা অ্যালাউ করবে। বাকি তারা চায় যে হাসিনা বা শেখ মুজিবের পরিবার থেকে আওয়ামী লীগ যাতে বিচ্ছিন্ন হয়ে আর একটা নতুন ফরমেশনে সামনে এগোয়, ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ। তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সাথে একটা দর কষাকষি করার সুযোগ থাকবে, যে এই রিফাইন্ড আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। এই ব্যাপারে সম্ভবত পশ্চিমারাও আপত্তি করবে না। তো এইটা আসলে এই ভারতের এই উদ্যোগ বা চাওয়াটা সজীব ওয়াজেদ জয় এবং তার মা হাসিনা ভালোভাবে নেননি। ফলে তারা ক্ষুব্ধ হয়েছে। এখন হাসিনা তো নিজে বলতে পারেন না, এটা জয়কে দিয়ে সামনে আনছে এবং এর সাথে বিএনপিকে আবার জড়াই দিচ্ছে। আসলে এখন বিএনপি এই পর্যায়ে নেই, কারণ বিএনপির এখন নেতৃত্ব খালেদা জিয়ার হাত থেকে এখন চলে গেছে তারেক রহমানের হাতে, এটাই বাস্তব। তো আর বর্তমানে যেই রাজনৈতিক কাঠামো বাংলাদেশে, তাতে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বা বিএনপির নেতৃত্ব নিয়ে কারো কোনো বাধা নেই। এই অবস্থায় আওয়ামী লীগ একটা বিপদেই পড়ছে শেখ হাসিনাকে নিয়ে। এখন আওয়ামী লীগ যদি বাঁচতে চায়, শেখ হাসিনাকে ত্যাগ করতে হবে, অথবা শেখ হাসিনা যদি নিজে বাঁচতে চান, তাহলে আওয়ামী লীগকে ত্যাগ করতে হবে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলছেন যে শেখ হাসিনার অবর্তমান এবং তার মায়ের পর তিনি দলের নেতৃত্বে আসছেন কিনা, তিনি বলেন দলই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আমরা একটা গণতান্ত্রিক দল, ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে, আমি বা অন্য কেউ এটার উপর নির্ভর করে না। যাই হোক, এখন শেখ হাসিনাকে মাইনাস করে জয়ও যদি নেয়, তাতেও হয়তো তেমন একটা সমস্যা হবে না, কিন্তু সেটা হলো আর একটা আওয়ামী লীগের আসতে হবে শেখ হাসিনা বিহীন। এটা হলো চূড়ান্ত কথা। হয়তো এটা
ভারতের এরকম একটা মুভের কথা বা মানে তার অবস্থানের কথা সজীব ওয়াজেদ জানতে পেরেছে। ভারত হয়তো এইরকম একটা চায়, সেটা হয়তো বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ধারণা দিয়েছে। তো এটা মানে যেহেতু সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব খোঁজখবর রাখে যে ভারত সরকার কি করতে পারে, হয়তো সেখান থেকে লিক হয়েছে খবরটা, বা ভারত হয়তো নিজেই আলোচনা করছে যাতে আপাতত মানে তারা তাদের সংকট থেকে বের হওয়ার জন্য হাসিনাকে মাইনাস করে দিয়ে অন্য আওয়ামী লীগ দিয়ে যাতে আবার তারা তাদের অবস্থানটা ফিরে পায়। ইউনূস মহাজনের মাইন কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। এক একটি পক্ষ ইউনূসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে। যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে। এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ওদিকে সরকার তো তার আমেরিকান মনিবকে কথা দিয়েছে সেখান থেকে 25টি বোয়িং বিমান কিনবে। এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ারবাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনূস মহাজনের সরকার। বোয়িং কিনলে এয়ারবাস কেনা হবে না, এয়ারবাস কিনলে বোয়িং কেনা হবে না। দুপক্ষ ইউনূসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে। চলুন আরো বিস্তারিত জেনে আসা যাক এই বিষয়টি। বাংলাদেশের গত 15 মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি। পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে, চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা। বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরপরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায়। এটা আমরা মিশরে দেখেছি, এটা অন্য অনেক দেশেছি, এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম। তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনূস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনূসের। এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে, 3 গুণ দামে গম আসছে আমেরিকা থেকে, তুলা আসছে আমেরিকা থেকে, পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল, আর এখন কাইজ্জা বেঁধেছে বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে। বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনূসের দশা এখন মাইন কাচিপায় পড়ার মতো। কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাইজ্জায় ইউনূস মাইন কাচিপায় পড়েছে বলুন তো? প্রথমত ইউনূসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জের ধরে ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে, যার সংখ্যা মোট 25। এটা ছোট অর্ডার নয়, অনেক বড় অর্ডার। বড় অর্থ, দীর্ঘমেয়াদী দায়, আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি, যেমন গম, সয়াবিন, তুলা ইত্যাদি। সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে, চড়া মূল্যে। যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় ক্রেতা হোক বাংলাদেশ, যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনূসের অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি, তাহলে এতদিন ইউনূস সরকার যা করেছে তার সিকি ভাগও যদি শেখ হাসিনার সরকার করতো তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে। মানবাধিকার থেকে অপশাসন, নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি, দারিদ্র, ক্ষুধা, কোনো কিছু নিয়েই তো আমরা ইউনূসের অপশাসন বিষয়ে কিছু বলছি না, কারণ ইউনূস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কিনবে, 14টা এয়ারবাস, আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে। কিন্তু ইউনূস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি। যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন, কথা বলছেন, চাপ দিচ্ছেন। যুক্তরাজ্যের হাই কমিশনার 2 দিন পর পর গিয়ে দেখা করছেন, জার্মান অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন, ফরাসি অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন। ওদিকে ডেনমার্ককে দিয়েছে বন্দর, কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি? এটাই তো ইউরোপের কথা হওয়া উচিত, তাই হয়তো বলেছে। ইউনূস কি জানে না এর পরিণতি কি হতে পারে? আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম, এরপর কি করব সেটা ইউনূস বুঝবে যদি এয়ারবাস কেনার চুক্তি না করে। একদম খোল্লাই কথাটি বলছেন, মানে এই কথাটাই বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত। আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ারবাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে ইইউ। মানে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ারবাস কেনার বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে, সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে। হুমকিটা বুঝতে পেরেছেন? বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে, এখন ইউরোপে ধরা খাবে। তিনি বলেন এটি কাউকে হুমকি দেওয়া নয়, বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে। হুমকি দেওয়া নয়, কিন্তু হুমকি তো দিয়েছেন। এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে। অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত।
কিন্তু ব্যক্তিগত বা বাণিজ্যিক জীবনের মতোই সিদ্ধান্তগুলোর একটি সামগ্রিক ফল থাকে। কূটনৈতিক ভাষা। ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো তারা আজকে কোনো দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক, সবকিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে। এক্ষেত্রে সেই স্বার্থের নাম এয়ারবাস। মানে বাংলাদেশের ক্ষেত্রে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই, বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস। তাহলে ইউরোপের বাজার থেকে কেনাও উচিত এয়ারবাস। যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে ইউরোপও সুবিধা চাইবে, এটা খুবই বাস্তব হিসাব। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে? একসঙ্গে 25টি বোয়িং আর সম্ভাব্য 14টি এয়ারবাস, এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ? বাংলাদেশের যাত্রী আছে, রুট আছে, লাভজনক অপারেশন আছে, জাতীয় পতাকাবাহী সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম? বিমানের বর্তমান পরিস্থিতি দেখলে উত্তরটা খুব স্বস্তিদায়ক মনে হয় না। দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি, ব্যবস্থাপনাগত অদক্ষতা, রুটের সংকট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা, এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি। এখন ধরুন ইউনূস এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য, যাতে ইউনূস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে, যাতে সম্পর্ক খারাপ না হয়, আলোচনার টেবিল ঠান্ডা থাকে। 15 মাস কেউ কিছু বলেনি, কিন্তু এখন তো বলতে শুরু করেছে। অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে, এরপর নিশ্চিতভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সবকিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে, বেশি দিন কাউকে শুধু কথায় ধরে রাখা যায় না। আর যখন বাস্তব দাম দিতে হয় তখনই বোঝা যায় প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড়। এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা। বিদেশি অংশীদাররা প্রত্যেকে ভাবছে তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে, যুক্তরাষ্ট্র ভাবছে আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে, বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে, ইউরোপ ভাবছে এয়ারবাস তো আগেই প্রতিশ্রুতি পাওয়া জিনিস, তার মাধ্যমে তো ক্ষমতা এসছো, এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সেই অঙ্গীকার পালিত হয়েছে। ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায়, সবাই এখন ডেলিভারি দিতে যায়, প্রতিশ্রুতির ডেলিভারি। এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা ভয়াবহ স্পষ্ট। দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে, রিজার্ভ চাপের মধ্যে আমদানি ব্যয় বাড়ছে, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে। এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল করে দেবে। এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে। একসঙ্গে একযোগে এতগুলো প্রেমের সম্পর্ক যে রাখা যায় না, তা ইউনূস এবং তার সরকার হাড়ে হাড়ে বুঝতে পারছে। একসঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ডেনমার্ক এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা তো কঠিন, তাই না? রাজনৈতিকভাবে কোনো সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন, অর্থনৈতিক হিসেব যদি না মিলে বা মিল খায়, তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে। অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব, কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না, তখন সব প্রতিশ্রুতি একে একে একই জায়গায় ধাক্কা মারে। এখন সরকার সেই ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে। কোন প্রতিশ্রুতি রাখবে আর কোনটা আপোষ করবে, কোনটা ছেড়ে দেবে, এই সিদ্ধান্ত আগামী মাসগুলোতে তাদের প্রধান পরীক্ষা। এই মাইনকা চিপা থেকে বের হতে ইউনূস পারবেন? আমার মনে হয় না। চিপায় চ্যাপটা হতে হতে তিনি একটা নির্বাচন দেবেন হয়তো, কিন্তু সে নির্বাচন বাংলাদেশকে আরো বড় গাড্ডায় ফেলে দেবে। বোয়িং এয়ারবাস যুদ্ধে ইউনূস তার বর্তমান, ভবিষ্যৎ এবং পরকাল সবই যে খোয়াবেন তাতে কোনো সন্দেহ নেই। এটা হতে পারে বাংলাদেশের জনগণের কপাল পুড়িয়ে ইউনূস দুই পক্ষের সঙ্গেই চুক্তি করতে পারেন, কিন্তু তাতে দেশের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। তাতে আপনার কোনো প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, তাহলে সকলে দেখতে পারবে। তাই কথা বেশি বাড়াইতে চাচ্ছি না, বিদায় নিচ্ছি আজকের মতো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট, খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।